হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ডব্লিউবিপি, এসএসসি, সিজিএল বিভিন্ন পরীক্ষায় যে সংবিধান থেকে কোশ্চেন থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের উপর কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। সংবিধানের কত নম্বর ধারায় ভারতের সর্বভারতীয় চাকরির কথা বলা হয়েছে? 312, 315, 314, 316। তাহলে কত নম্বর ধারা রয়েছে? সেটা 312 নম্বর ধারা রয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বে, কলকাতা, নয়াদিল্লি, মাদ্রাজ। তাহলে কনস্টিটিউয়েন্ট অধিবেশন, অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কোথায় বসে? নয়াদিল্লি। ভারতীয় সংবিধানের রেসিডুয়ারি পাহাড় ন্যস্ত করা হয়েছে রাজ্যগুলির উপর, কেন্দ্র সরকারের উপর, রাষ্ট্রপতির উপর, এগুলির মধ্যে কোনোটি নয়। ভারতীয় সংবিধানের রেসিডুয়ারি পাহাড় ন্যস্ত করেছে কার উপর? কেন্দ্রীয় সরকারের উপর। বাকি ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? কানাডা, ইউএসএ, আয়ারল্যান্ড, জার্মানি। তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 254, 244, 250, 265। তাহলে রাজ্যসভার সদস্যের সংখ্যা কত? 250। অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ, মন্ত্রিপরিষদ। তাহলে অর্থ কমিশন চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? অর্থ কমিশন চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? 320, 324, 328, 332। তাহলে সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? ও তো 324 নম্বর ধারায়। সংবিধানের কোন অংশে ট্রাইব্যুনাল নিয়ে বলা হয়েছে? পার্ট 4, পার্ট 15, পার্ট 7, পার্ট 9। তাহলে সংবিধানের কোন অংশে ট্রাইব্যুনাল নিয়ে বলা হয়েছে? তা উত্তর হবে পার্ট 7 পার্টে রয়েছে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপতি বিরোধী ইমপিচমেন্ট প্রস্তাব তোলা যায় শুধুমাত্র রাজ্যসভায়, লোকসভায়, পার্লামেন্টের যে কোনো কক্ষে, শুধুমাত্র বিধানসভায়। তো রাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব তোলা যায় পার্লামেন্টের যে কোনো কক্ষে তোলা যায়। তবে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যায় এবং তাকে 14 দিন আগে নোটিশ দিতে হয়। কোন ধারা মতে ভারতের সংবিধান সংশোধন করা যায়? 369, 367, 368, 370। তাহলে সংবিধান সংশোধন করা যায় 368 নম্বর ধারা অনুযায়ী। লোকসভা নির্বাচনী প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স হল 35, 18, 25 বছর, 21 বছর। তাহলে লোকসভা নির্বাচনের ন্যূনতম বয়স হল 25 বছর। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে? রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, পার্লামেন্ট। তাহলে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে? উত্তর হবে লোকসভা। 1 টাকার নোটে কার সই থাকে? ভারতের রাষ্ট্রপতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের সচিব। তাহলে 1 টাকার নোটে কার সই থাকে? অর্থ দপ্তরের সচিবের সই থাকে, আর বাকি সব নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে। সংবিধানের কত নম্বর ধারা মতে জম্মু কাশ্মীরকে বিশেষ আইনি অধিকার দেওয়া হয়েছে? 370, 324, 368, 126। তাহলে সংবিধানের ধারা অনুযায়ী যে জম্মু কাশ্মীর 370 নম্বর ধারা অনুযায়ী আইনি অধিকার দেওয়া হয়েছে। বর্তমানে 370 নম্বর আর্টিকেল বার্থ দেওয়া হয়েছে। কত সালে প্রথমবার ভ্যাট চালু হয়? 1970, 1975, 1976 সালে, 1982 সালে। তাহলে প্রথমবার ভ্যাট চালু হয় কবে? 1976 সালে প্রথমবার ভ্যাট চালু হয়। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কৃষি আয় ছাড়া অন্যান্য আয়ের উপর কেন্দ্রীয় সরকার কর্তৃক ধার্য সংগৃহীত হয়?
268 নম্বর, 269, 270, 275 নম্বর ধারা। তাহলে অন্যান্য আয়ের উপর যে কেন্দ্রীয় সরকারের কর ধার্য বা সংগৃহীত হয় সেটা হচ্ছে 269 নম্বর ধারা অনুযায়ী। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করে থাকেন? 55 বছর, 58 বছর, 60 বছর, 65 বছর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স অবসর করে দেয় 65 বছর বয়সে। ভারতের রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করতে পারে? আর্থিক অস্থিরতা, যুদ্ধ বা যুদ্ধজনিত ভয়, সাংবিধানিক ব্যর্থতা, তিনটির মধ্যে যে কোনো একটি। তাহলে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে একমাত্র যুদ্ধ বা যুদ্ধজনিত ভয় থেকে। পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্বসমূহ কার দ্বারা পরিবর্তিত হতে পারে? রাষ্ট্রপতি, রাজ্য সরকার, রাজ্যপাল, কেন্দ্রীয় সরকার। তাহলে কার দ্বারা পরিবর্তিত হতে পারে? রাজ্য সরকার দ্বারা। ভারতের সংবিধান অনুযায়ী নিচে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তাই কোনটি ভারতের সংবিধানের মৌলিক অধিকার নয়? তা উত্তর হবে সম্পত্তির অধিকার। উনিশশো সালের আগে কোথায় পঞ্চায়েতি রাজের ব্যবস্থার অস্তিত্ব ছিল? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, এগুলোর মধ্যে কোনটি? এগুলোর মধ্যে সব রাজ্যে। তাহলে 1947 সালের আগে কোথায় পঞ্চায়েতি রাজের ব্যবস্থার অস্তিত্ব ছিল? তার উত্তর হবে এই তিনটেই, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, এগুলির মধ্যে সব রাজ্যেই ছিল এটা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? উত্তরপ্রদেশ, বিহার, কেরল, রাজস্থান। তাহলে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম রাজ্যে শুরু হয় রাজস্থানে। একটি সমাজ উন্নয়ন ব্লকে কয়টি গ্রাম থাকে? 1টি, 20টি, 100টি, 200টি। তাহলে একটি সমাজ উন্নয়ন ব্লকে কয়টি গ্রাম থাকে? উত্তর 20টি। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি ও শিল্প ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি ও শিল্প ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল? উত্তর হবে প্রথম। ভারতীয় নেতৃবৃন্দ কোন দেশের অনুসরণে পরিকল্পনা গ্রহণ করেছিল? চীন, রাশিয়া, জার্মানি, চেকোস্লোভাকিয়া। তাহলে ভারতীয় নেতৃবৃন্দ কোন দেশের অনুকরণে পরিকল্পনা গ্রহণ করেছিল? তো উত্তর হবে রাশিয়া। ভারতীয় সংবিধানে কততম সংশোধনী ধারা অনুযায়ী ভোট দেওয়ার অধিকার 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 45তম, 59তম, 61তম, 65তম। তো উত্তর হবে 61তম সংবিধানের সংশোধন অনুযায়ী 21 বছর থেকে 18 বছর করা ভোট। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 92 বার। তাহলে সংবিধানের প্রস্তাবনা 1 বার সংশোধন করা হয়েছে। সমাজ উন্নয়ন কর্মসূচির কি উদ্দেশ্য ছিল? গ্রামীণ জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, বেকার সমস্যার সমাধান, গ্রামীণ জনসাধারণের মধ্যে আত্মনির্ভরশীলতা, উদ্যোগের চর্চা, এগুলি সবকটি। তাহলে সমাজ উন্নয়ন কর্মসূচির কি উদ্দেশ্য ছিল? তো ডিএটা হবে এগুলি সবকটি, যে বেকার সমস্যার সমাধান, গ্রামীণ জনসাধারণের মধ্যে আত্মনির্ভরশীলতা, উদ্যোগের চর্চা। কোন রাজ্যে তপশিলি উপজাতিভুক্ত জনসংখ্যার হার সর্বাধিক? তাহলে কোন রাজ্যে তপশিলি জাতি উপজাতির হার সর্বাধিক? মণিপুর, মেঘালয়, মধ্যপ্রদেশ, মিজোরাম। তাহলে তপশিলি যদি দেখা যায় মিজোরামে সবচেয়ে বেশি। সমাজ উন্নয়ন কর্মসূচিতে সরকার কি প্রদান করে? কেবলমাত্র আর্থিক সাহায্য, কেবলমাত্র কৌশলগত সাহায্য, এগুলো দুটোই বা এগুলো কোনোটি নয়। তাহলে সমাজ উন্নয়ন কর্মসূচিতে সরকার কী প্রদান করে থাকে? কেবল আর্থিক সাহায্য, কেবলমাত্র কৌশলগত সাহায্য, এই দুটোই করে থাকে। মুদ্রাস্ফীতি অর্থ হলো ধনী সংখ্যা বৃদ্ধি, টাকার যোগান বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি। তাহলে মুদ্রাস্ফীতি কথা হতো টাকার যোগান বৃদ্ধি, পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়। ভারতে মোট কয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে? 60টি, 17টি, 27টি, 37টি।
তো ভারতে মোট কটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে? তো ভারতে মোট রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 20টি হবে। প্রথমে 14টি করেছে, পরে 6টি, বর্তমানে এখন আরও কমিয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা। নেহরু রোজগার যোজনা কী উদ্দেশ্যে গৃহীত হয়? শহরাঞ্চল দারিদ্র্য দূরীকরণের জন্য, মহিলা দরিদ্র দূরীকরণের জন্য, গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণের জন্য, এগুলি কোনোটি নয়। তাহলে নেহরু রোজগার যোজনা শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত হয়। কোন পঞ্চবর্ষীয় পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি ঘোষণা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবর্ষীয় পরিকল্পনা, তৃতীয় পঞ্চবর্ষীয় পরিকল্পনা, কোনোটি নয়। তাহলে উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনার বিরতি ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন লোকসভা ও রাজ্যসভা যৌথভাবে। রাষ্ট্রপতি লোকসভা নির্বাচন করে রাষ্ট্রপতি নিয়োগ করে। তো প্রধানমন্ত্রীকে নিয়োগ করে লোকসভা নির্বাচন করে এবং রাষ্ট্রপতি নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রীকে। 2010 সাল পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? একবার, দুবার, তিনবার। তো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল 3বার। নিচের কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেন? সম্পত্তি অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার, উপরে সবকটি। তাহলে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেন। সংবিধান ও অর্থনীতি। ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী কে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। তাহলে একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল। রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে সম্বোধন করবেন কাকে? উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি। তাহলে রাষ্ট্রপতি তার পদ থেকে ছেড়ে দিতে চাইলে সম্বোধন করবেন উপরাষ্ট্রপতিকে। আর উপরাষ্ট্রপতি যদি পদ ছেড়ে দিতে চান তাহলে তিনি কাকে বলবেন? রাষ্ট্রপতিকে। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে তার রেজিগনেশন লেটার দিয়ে থাকবে। ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে শিশুদের, শ্রমিকদের, সরকারি চাকরিদের, আইনসভার সদস্যদের। তাহলে উত্তর হবে শিশুদের। ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে একজন ব্যক্তিকে পূর্ণ করতে হবে 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে পূর্ণ করতে হবে 35 বছর। 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। অভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব উল্লেখিত আছে 145 ধারায়, 255 ধারায়, 300 ধারায়, 355 ধারায়। তাহলে অভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার কেন্দ্রের দায়িত্ব উল্লেখিত হয়েছে 355 নম্বর ধারায়। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 243 ধারায়, 244 ধারায়, 245 ধারায়, 246 ধারায়। তাহলে পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 246 নম্বর ধারায়। ঠিক আছে। সুপ্রিম কোর্ট গঠিত একজন প্রধান বিচারপতি অনাধিক 9 জন বিচারপতি দিয়ে, 10 জন বিচারপতি দিয়ে, 20 জন বিচারপতি দিয়ে, 25 জন বিচারপতি দিয়ে। তাই সুপ্রিম কোর্ট যখন গঠিত হয় তখন বিচারপতি থাকেন একজন এবং অনাধিক 25 জন বিচারপতি নিয়ে গঠিত। তো বর্তমানে বেড়েছে, তো বর্তমানে সেটা এখন 32 দাঁড়িয়েছে। লোকসভা, রাজ্যসভায় সর্বাধিক প্রতিনিধিত্ব হলেন লোকসভায় রাজ্যে সর্বাধিক প্রতিনিধিত্ব হলো 525, 530, 545, 550। তাই লোকসভা রাজ্যে সর্বাধিক প্রতিনিধি হলো 545 জন। কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী থাকে? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে দায়ী থাকে লোকসভার উপর।
সংসদে যৌথ অধিবেশন পরিচালনা করেন ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যসভার সভাপতি, লোকসভার অধ্যক্ষ। তাহলে সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, আর সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন এবং প্রথম বক্তৃতা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, সংসদ বিষয়ক মন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন প্রধানমন্ত্রী। যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, কেউই নয়। তাহলে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কোনো রাজ্যে মন্ত্রীদের বেতনের পরিমাণ কে নির্ধারিত করেন? সংবিধান, সংসদ, রাজ্য বিধানসভা, রাজ্যপাল। তাহলে কোনো রাজ্যে মন্ত্রীদের বেতনের পরিমাণ কে নির্ধারিত করেন? রাজ্য বিধানসভা। রাজ্যসভার সদস্যদের মনোনয়ন হওয়ার সর্বনিম্ন বয়স কত? 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। তাহলে রাজ্যসভার সদস্যদের মনোনয়ন হওয়ার সর্বোচ্চ বয়স হলো 30 বছর। ভারত সরকার কর্তৃক পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয়েছিল 1950, 1952, 1956, 1962 সালে। তাহলে পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয়েছিল 1952 সালে। পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2001 সালে, 2002, 2003, 2004 সালে। তো উত্তর হবে 2004 সালে। উনিশশো সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল? 2, 3, 4, 6। তাহলে 1956 সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছিল। একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় প্রাথমিক ক্ষেত্রে, মাধ্যমিক ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে, এদের কোনটি নয়? একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় প্রাথমিক ক্ষেত্রে, মাধ্যমিক ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে, এদের কোনোটি নয়। তাহলে একটি অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়ে থাকে তৃতীয় ক্ষেত্রে। 90-এর দশকে বৃদ্ধির হার প্রাইমারি ক্ষেত্রে সবচেয়ে বেশি, মাধ্যমিক ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেবা ক্ষেত্রে সবচেয়ে বেশি, তিনটি ক্ষেত্রে সমান ছিল। তাহলে 90-এর দশকে বৃদ্ধির হার সেবা ক্ষেত্রে সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে নয়া শিল্পনীতিতে ঘোষিত হয়েছিল 1992, 1900 সালে, 1994 সালে, 1995, 1996 সালে। তাহলে পশ্চিমবঙ্গে নয়া শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1994 সালে। 1995 সালে ভারত দারিদ্র্য সীমা নির্ধারিত হয় জনগণের জীবনযাত্রার মান দ্বারা, অধিকাংশ আয় স্তর দ্বারা, জনগণের ক্যালোরি গ্রহণের সূচক দ্বারা, এদের কোনটি নয়? তাহলে জনগণের ক্যালোরি গ্রহণের সূচক অনুযায়ী দারিদ্র্য সীমা নির্ধারিত করে থাকেন। নিম্নলিখিত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, রপ্তানি ও আমদানি পদ্ধতি। তাহলে কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? রপ্তানি আমদানি পদ্ধতি। রাজকোষ সংক্রান্ত নীতি নির্দেশ করে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি, গ্রামীণ ঋণ নীতি, সুদ সংক্রান্ত নীতি, আয় সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। রাজকোষ সংক্রান্ত নীতি নির্দেশ করে থাকে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। গরিবী হটাও স্লোগানটি কোন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছিল? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে গরিবী হটাও স্লোগানটি অন্তর্ভুক্ত করা ছিল চতুর্থ পরিকল্পনায়। তাহলে এ হলো বিভিন্ন পরীক্ষায় বিশেষ থেকে শুরু করে সংবিধানের উপর কিছু প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।